আমি নীতি, দ্য টকেটিভ টেলারে আপনাদের স্বাগত। আজ আমাদের ইন্টারভিউর নবম পর্বের বিশেষ অতিথি রাজা ভট্টাচার্য। নমস্কার। যিনি এই মুহূর্তের ব্যস্ততম লেখকদের মধ্যে অন্যতম। তার আরও অনেকগুলো পরিচয় রয়েছে, সেসব পরিচয় আমরা জানবো ধীরে ধীরে, আপনাদেরও জানাবো। তার আগে রাজাদা, স্বাগত। ধন্যবাদ। কেমন আছো? ভালো আছি, সবেমাত্র পুজোর লেখা শেষ হলো, কাজেই আরেকটু ভালো আছি। বাহ, বেশ। আচ্ছা, আমরা সকলেই জানি তুমি বাংলার শিক্ষক। এইটাই আমার প্রথম প্রশ্ন, যে এত বিষয় থাকা সত্ত্বেও বাংলা নিয়ে পড়ার কথা বা বাংলা নিয়ে এগোনোর কথা মাথায় এলো কেন? আমার বাবা বাংলা এমএ ছিলেন, বাংলা পড়াতেন, যদিও পেশায় গ্রন্থাগারিক ছিলেন, লাইব্রেরিয়ান ছিলেন, কিন্তু বাংলা এমএ ছিলেন। কাজেই বাংলা আমার কাছে একেবারে অটোমেটিক একটা চয়েস ছিল। আমি ক্লাস 8-এ থাকতে থাকতে সিদ্ধান্ত নিই যে আমি বাংলা নিয়ে পড়বো, এর কোনো অন্যথা হবে না। আমি যখন এসএসসির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, সেখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল এই পেশায় কেন, শিক্ষকতা কেন। আমি বলেছিলাম কি বলেন, আমার পদবী ভট্টাচার্য, ভট্ট মানে ব্রাহ্মণ, উপবিত গলায় রয়েছে, আর আচার্য মানে শিক্ষক, তাহলে যে ব্রাহ্মণ শিক্ষকতা করেন তিনি ভট্টাচার্য। আমি তো পদবী সূত্রেই শিক্ষক। বাংলা পড়াবো, এটা আমার 8 থেকে আমার জীবনের একমাত্র অ্যাম্বিশন ছিল এটা। কাজেই সে অর্থে আমার অ্যাম্বিশন ফুলফিল হয়ে গিয়েছিল 2000 সালে, যখন আমি এসএসসি পাস করে যাই। আর বাকি যা কিছু সবই অ্যাডেড অ্যাডভান্টেজ আর কি, মানে বউ ছেলে থেকে শুরু করে আর লেখালেখি, গান বাজনা, এই যে তোর পাশে বসে ইন্টারভিউ দেওয়ার চান্স পেয়েছি, এর সবই আমার কাছে বাড়তি আর কি। আমার আসল উদ্দেশ্য ছিল জীবনের ওইটে, মাস্টার হওয়া, যেটা সব। আচ্ছা, লেখালেখির প্রতি টানটা কবে অনুভব করলে? চিরকাল ছিল। আসলে আমি গানের লোক। আমার বাড়িতে, আমরা ঢাকার বিক্রমপুর জেলার মেদিনীমণ্ডল গ্রামের একটি অত্যন্ত সাদামাটা দরিদ্র ব্রাহ্মণ পরিবার, যাদের মধ্যে ব্রাহ্মণত্ব একটুও অবশিষ্ট নেই, এমন একটি পরিবার। সেই বাড়িতে অদ্ভুতভাবে কোনো অজানা কারণে সবাই গান গাইতে পারত, সবার গলায় সুর ছিল, আমারও ছিল। তো আমার জ্যাঠামশাই, ছোট কাকু, বাবা, এদের সামহাউ মনে হয়েছিল যে এই ছেলেটাকে গান শেখালে হবে। কেন হয়েছিল জানি না, কি দেখে মনে হয়েছিল জানি না, কিন্তু দিদি ভাই এরা সবাই মিলে আমার গান শেখালেন, আমি গান শিখতে লাগলাম। আমি এখনো এই বয়সেও বিশ্বাস করি সবকিছু শিখতে হয়। তুই অ্যাঙ্কারিং করিস, তুই কবিতা লিখিস, শিখতে হয়েছে, এমনি হয় না। সাহিত্য কেমন করে রচনা করতে হয় সেটা নিশ্চয়ই কেউ শেখাতে পারে না, আমি সেটা দাবি করছি না, কিন্তু গানের ক্ষেত্রে একেবারে সারেগামা দিয়ে শিক্ষার একটা প্রয়োজনীয়তা আছে। সেটা নট নেসেসারিলি যে তার ফলে আমি একজন ভালো গায়ক হয়ে যাব, কিন্তু এটা একেবারে নিশ্চিত যে তার ফলে আমি একজন ভালো শ্রোতা হয়ে যাব। ঠিক যেমন প্রচুর না পড়লে হঠাৎ করে সাহিত্যিক হওয়া যায়, আমি বিশ্বাস করি না। তো তখন ছিল গায়ক হব। তারপর না গানের ধারাটা এমন পাল্টে গেল, ব্যান্ড ট্যান্ড এসে গেল, আমার ঠিক ওই গান অতটা ভালো লাগতো না কোনো কারণে, হয়তো আমি আউটডেটেড, অতটা ভালো লাগতো না। মানে এমন নয় যে ব্যান্ডের গান ভালো লাগে না, আমার ব্যান্ড কালচারটা খুব একটা সামহাও পছন্দ ছিল না। যদিও পরবর্তীকালে এই বিষয়ে আমার মত অনেকটা পাল্টেছে, এটা আমি সে সময়কার মত বলছি। তো তারপর যা হয় আর কি, একটা সরকারি চাকরি তো আমাদের 90% বাঙালির জীবনের একমাত্র উচ্চাসা, সেটাও পূর্ণ হয়ে গেল। তারপর যা হয় বউ ছেলে, সংসার ইত্যাদি। কিন্তু অহর্নিশ ম্যাগাজিনটা আমরা একসঙ্গে চালিয়েছি 2007 থেকে বহুদিন পর্যন্ত। যতদিন না আমি এই লেখালেখি নিয়ে, মানে আজকের যে লেখালেখি, কি বলবো, এটাকে বলা উচিত বোধহয় মূলধারা, কলেজ স্ট্রিট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, তার আগে পর্যন্ত কিন্তু আমি অহর্নিশের অন্যতম সম্পাদক। আমি লিটল ম্যাগাজিন স্টলে বসে অহর্নিশ বিক্রি করতাম। আমার নিজের পয়সা দিয়ে 14টি কবিতার একটি ক্ষীণকায় শীর্ণকায় কবিতার বই বেরিয়েছিল, সেটাই বহুদিন পর্যন্ত সেটা ছিল আমার একমাত্র বই, অ্যান্ড আই ওয়াজ ভেরি প্রাউড অফ দ্যাট। সেটা বছরে 6-7টা বিক্রি হতো, এবং
বইমেলার শেষে আমি যখন, সে 10 টাকা করে দাম ছিল বইটা, তো আমি সে বইটার নাম আহির ভৈরব। আমি যখন ওই 60 বা 70 টাকা নিয়ে বাড়িতে আমার গিন্নির হাতে দিতাম, তিনি খুবই খুশি হতেন যে আরো 6-7 জন বইটা কিনেছে। খুব স্বভাবতই আজকের এই 600, 700, 6000, 7000-এর পরিকল্পনা কল্পনা কোনোটাই আমার তখন মাথায় ছিল না, কিন্তু লিখতে ভালোবাসতাম বরাবর। তারপর আচ্ছা, বেশ। আচ্ছা, তুমি তো মফস্বলের একজন গাইয়া না। আচ্ছা আচ্ছা, তুমি বলো, এই যে মফস্বলে যারা থাকেন, মানে তাদের কি আক্ষরিক অর্থে গাইয়া বলা হয়? না, তো একেবারেই না। আচ্ছা, আমি গাইয়া। আচ্ছা আচ্ছা, বলো, মানে তুমি কি দেখেছো যে কলকাতা লোকজন এবং মফস্বলের লোকজনের মধ্যে একটা দ্বন্দ্ব চলে? মানে কলকাতার লোকেরা তাদেরকে একটা অন্য চোখে দেখে, অন্যভাবে দেখে, এবং উল্টোটাও সত্যি। বেশ, মানে দুটো ধারণা আলাদা, কিন্তু সত্যি বলছো। আচ্ছা, তুমি মফস্বলের একজন, মফস্বলে বেড়ে ওঠা এবং সেখান থেকে কলকাতায় এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছো। আজ আমি বলবো, এই যে স্ট্রাগলটা, এই যে জার্নিটা একটু বলো, মানে শুনতে চাই আমরা। নো স্ট্রাগল ইন্টেন্ডেড। ব্যাপারটা ওরকম, আমার ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই এরকম হয়নি। আমি স্ট্রাগল ফাগলে বিশ্বাস করি না অত। অনেকটাই নিয়তিবাদী, অজ্ঞেয়বাদী। আমার ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা। আমি জানি, এটা মানছি তোর কথাটা, প্রথম কথাটা মেনে নিচ্ছি যে মফস্বলের সব লোক গাইয়া নয়। আমি অশোকনগরের বড় হয়েছি, এবং সেখানে আবার এক শহরের মধ্যে দুটো শহর ছিল, অশোকনগর আর কল্যাণগড়। আমার আবার কল্যাণগড়। আচ্ছা, কল্যাণগড়ের লোকেরা আবার অশোকনগরের লোকেদের একটু সমীহ চোখে দেখতো, তারা একটু। আমার ছেলেকে আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল বা চিড়িয়াখানা না দেখিয়ে আমি ওকে সর্ষের ক্ষেত দেখিয়েছি। আমার কবিতার মধ্যে তার ছাপ রয়ে গেছে, সেই সময়কার কবিতা। কলা বাগানে বসে থেকে যে ছেলে কোলে নিয়ে। আমার মধ্যে গ্রাম্যতা এই কারণে খুব প্রকট। আমি কখনো কলকাতার মানুষ হতে চাইও নি, হতে পারিও নি, এবং এই নিয়ে আমার কোনো আক্ষেপ নেই যে আমি আসলে খুব গাইয়া। আমি এখন মধ্যমগ্রামে থাকতে বাধ্য হই, কোট আনকোট বাধ্য হই, এবং সেটা একটুও পছন্দ করি না। দুঃখের বিষয়, আমার ফিরে যাওয়ার কোনো জায়গা নেই, এক। আর দুই, কলেজ স্ট্রিট আমাকে এমনভাবে গ্রাস করে ফেলেছে, কলেজ স্ট্রিট, রেকর্ডিং, তুই তো সবই জানিস, যে ফিরে যাওয়া হবে না। আমি মনে মনে জানি যে হবে না, আমাকে চিরনির্বাসনেই কাটাতে হবে। এই একদিন বাড়ি ফিরছিলাম, আমার শ্বশুর বাড়ি বারাসাতে চাপাডালি থেকে আমি বাসে উঠে বাড়ি যাচ্ছিলাম, মানে অশোকনগর যাচ্ছিলাম। তো এক বুড়ি, একদম ছুটছুড়ে বুড়ি, হতদরিদ্র, কি বলবো, জড়তি বেশ ধারিণী, অন্নপূর্ণার মতো তার চেহারা, শতচ্ছিন্ন শাড়ি, সে দাঁড়িয়েছিল। আমি তাকে বললাম, ঠাকুমা বসো। একটু অবাক হলো, কিন্তু বসলো। বসে খানিক্ষণ পরে কন্ডাক্টর যখন এসছে, আমি টিকিট করার আগেই সেই বুড়ি তার আঁচলটা গেরো ছিল, একটা গিঁট দেওয়া ছিল, সেটা খুলে আমার সামনে এরকম করে রেখে বললো, দাদা এর থেকে 6 টাকা নিয়ে দাও দিনি ওরে। তা আমি এক খাবলা টাকা তুলে দিলাম, নিয়ে ঠাট্টা করে দিয়ে 6 টাকা কন্ডাক্টরকে দিয়ে বাকিটা আবার নিজেই গিট বেঁধে দিলাম। আমার ঠিক বিশ্বাস হচ্ছিল না যে ভদ্রমহিলা পারবেন। তারপর ঠাট্টা করে জিজ্ঞেস করলাম যে, ঠাকুমা তুমি আমাকে সব টাকা দিয়ে দিলে, আমি যদি বেশি নিয়ে নিতাম। বুড়ি একটাও দাঁত নেই, একগাল হেসে বললো, দূর তাই কেউ নেয় নাকি? আমি গরিব না, তুমি আমার ঠকাবা নাকি? পাপ হবে না তোমার? সো আই সাডেনলি রিয়েলাইজ দ্যাট এটাই ভারতবর্ষ। মানুষটা সারা জীবন ঠকেছে বলেই গরিব, তৎসত্ত্বেও তার অভ্যন্তরস্থ আত্মবিশ্বাস এতটুকু টলেনি যে আমাকে কেউ ঠকাবে না। নিচের তলায় প্রচুর ভালো মানুষ, সরল মানুষ আছেন, যারা খুব সোজা চোখে পৃথিবীর দিকে তাকাচ্ছে। তাদের চোখে ওই বক্রতাটা নেই, তাদের কথা কেউ বলছে না। আমি তাদের কথা বলতে আরম্ভ করলাম ফেসবুকে, একটা কলাম লিখতে আরম্ভ করলাম, তার নাম ছিল ভারতবর্ষ। সেটা পরবর্তী প্রায় 2 বছর ধরে, 15 থেকে 16, 16 থেকে 17, প্রায় 2 বছর ধরে আমি 90টি এপিসোড লিখেছি। কখনো থামিনি, প্রতি শনিবার রাত্রে লিখতাম, হাজার হাজার লোক পড়তেন সেটা। ওটা লিখতে লিখতেই শান্ত বলে একটা ক্যারেক্টার তৈরি করেছিলাম, তাকে নিয়ে লিখতে আরম্ভ করলো। এগুলো সবই পরে বই হয়েছে, সবাই পড়েছে, কিন্তু এর শুরুটা কিন্তু ফেসবুকে। ফেসবুকটা মোটা বাদ দিয়ে এই স্কুলে পড়াচ্ছি 23 বছর। 23 বছর? ইয়েস। আচ্ছা, তোমারই মানে প্রায় তোর বয়সে। আমি 23 না, যাই হোক, কাছাকাছি।
আরেকটু বেশি। অনেক দিন হয়ে গেল আর কি। আচ্ছা, অনেক দিন। তো তোমার এই দীর্ঘ শিক্ষকতা জীবনে এমন কোনো স্মৃতি, এমন কোনো ঘটনা মানে যেটা আজীবন মনে থাকবে? চলাচল বইয়ের প্রথম গল্পটি আদি পর্ব নাম দিয়ে বেরিয়েছিল। ওটা প্রথম বেরিয়েছিল ঋতবাক ওয়েবজিনে, পরে বই আকারে বেরোয়। ছোট্ট করে বলি, ব্যাপারটা বাস্তবেই এরকম। তখন আমাদের পুরনো বাড়ি ছিল এই বাড়ির পাশে, যেখানে এখন প্রেরণা বিল্ডিংটা, ওখানে একটা প্রকাণ্ড রাজবাড়ি গোছের ছিল। তার একতলার বারান্দাটুকু নিয়ে আমাদের গোটা স্কুল চলে যেত, সেটা এত বড়। তো সেখানে আমি জয়েন করেছিলাম। তারপর দেখলি তো পাড়াটা অদ্ভুত, অন্যরকম। এখানে ভদ্রলোকেরা আসেন না। মজার ব্যাপারটা হচ্ছে আমাদের স্কুলের যে ফুট এদিকটা সেটা ওরকম, আর উল্টো দিকে কিন্তু দর্জিপাড়া, পুরনো বাঙালি মধ্যবিত্ত পল্লী, মিলেমিশেই থাকে, শহরের যা নিয়ম। তো এই যে তথাকথিত নিষিদ্ধ পল্লী, যেখানে আমিও কখনো ইনফ্যাক্ট চাকরি পাওয়ার আগে আসিনি, সেখানে এসে আমি স্বভাবতই ভড়কে গিয়েছিলাম, এই কোথায় এলাম রে বাবা। ইনফ্যাক্ট আমি যেদিন জয়েন করি তার পরের দিন বিকেলেই ফেরার সময় আমাকে দালালের খপ্পরে পড়তে হয়েছিল, হাত টেনে ধরেছিল তারা। আমি বাড়িতে গিয়ে কেঁদে ফেলেছিলাম, এত ভয় পেয়েছিলাম। ভয়ের চেয়ে বেশি হচ্ছে একটা গ্লানি কাজ করেছিল যে আমাকে কি সম্ভাব্য কাস্টমারের মতো দেখতে, আমাকে কি দেখলে ভদ্রলোক বলে মনে হয় না? এটা হতে পারে এর মধ্যে একটা মধ্যবিত্ত মধ্যচিত্ততা রয়েছে, কিন্তু কাজ করেছিল আমার মধ্যে। আমি ভীষণভাবেই মধ্যবিত্ত। আমি বাড়ি ফিরে কেঁদে ফেলেছিলাম। প্রথম যখন এই স্কুলে আমি 25শে বৈশাখের জন্য গান শেখাই, সেই 23 বছর আগে, বাচ্চাগুলো দারুণ আনন্দের সঙ্গে অনুষ্ঠান করলো। তো অনেক গান শেখানো হলো, এই ক্লাসের এই গান, ওই ক্লাসের সেই গান ইত্যাদি করে। তো তার কিছুদিন পরে ওরিয়েন্টাল সেমিনারি স্কুল থেকে ফেরার সময় আমি পথ ভুল করে সোনাগাছির ভেতরে ঢুকে গিয়েছিলাম। চিনতাম না তো তখন। একটা বাচ্চা দেখিয়ে দিল, মানে আমার স্কুলের প্রাক্তন আর কি, স্যার আপনি শোভাবাজারে যাবেন, তোরা ঘুরতে যাবেন কেন বিডেন স্ট্রিট দিয়ে, এই রাস্তাটা দিয়ে চলে যান। তারপর আমি নিশ্চয়ই কোথাও একটা গোলমাল পাকিয়েছিলাম, আচমকা আবিষ্কার করলাম আমি একেবারে পাড়ার মধ্যে ঢুকে গেছি। এবং বিশ্বাস করবি না, আমি দরদর করে ঘামতে লাগলাম, মাথা নিচু হয়ে গেল, অন্ধ হয়ে গেলাম মনে হচ্ছে, কিছু দেখতে পাচ্ছি না। চারিদিকে মেয়েরা দাঁড়িয়ে রয়েছে। আমি তখন এদের ভয় করতাম, প্রচণ্ড ভয় করতাম। মাথা নিচু করে হোঁচট খেতে খেতে হাঁটছি। এমন সময় পাশের একটা পুরনো লাল রঙের বাড়ি থেকে শুনলাম খুব চিল্লিয়ে, খুব ফুর্তির সঙ্গে একদল বাচ্চা প্রাণ ভরিয়ে, তৃষা ভরিয়ে, মোরে আরো 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 দাও প্রাণ গানটা গাইছে। স্বভাবতই আমার গতিটা একটু কমে গিয়েছিল। তারপরেই স্যার বলে একটা চিৎকার। তারপরে একদল বাচ্চা হুড় করে বেরিয়ে এলো বাড়িটা থেকে। তখন আমি তো স্কুলের ড্রেসে চিনি, তারা তখন বাড়ির পোশাকে আজব আজব সব জামা কাপড় পরা। বুঝতে পারছিলাম না প্রথমে, কাছে আসতে বুঝলাম তারা আমাদেরই ছেলে বলে। তারা তো এসে একদম ঘিরে ধরলো, স্যার আপনি এখানে কি করছেন স্যার, হারিয়ে গেছেন। খুব খুশি হয়েছে, স্যার হারিয়ে গেছে, কিছু জানে না। ওরা খুব খুশি হয় এতে, স্যারেরা কিছু পারে না। তো তখন ওরাই আমাকে, চলুন স্যার আপনাকে বড় রাস্তায় দিয়ে আসি, এটাকে ওরা বড় রাস্তা বলে, চলুন স্যার বড় রাস্তায় দিয়ে আসি। তো আমি, চল ভালোই হয়েছে, আমি তো বেঁচে গেছি মনে মনে, বাবা আছে বাচ্চাগুলো, চল। তো তারা হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা বাচ্চা বললো যে স্যার ওই আরো বেদনা জায়গাটা ভুল হচ্ছিল না। আর আমি না তখন এত ভয়ে ছিলাম, আমি শুনিনি কি গাইছিল ওরা। বললাম তাই, ওই গা একটুখানি গা। যেমনি বলেছি, সেই সোনাগাছির পেটের মধ্যে অন্ধকার গলিতে দাঁড়িয়ে একদল বা 10-12টা বাচ্চা চিল্লিয়ে গান ধরল, আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। ওই গান গাইতে গাইতে আমরা সব রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। আর আমার স্পষ্ট মনে হচ্ছিল আমার ঠিক সামনেই ওই সেই বুড়ো জব্বা পরা দাড়িওয়ালা বুড়োটা একটু ঝুঁকে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তাকে কেউ ঠেকাতে পারে না, কোনো বিশ্বভারতী, কোনো শান্তিনিকেতনের সাধ্যি নেই ওই লোকটাকে আটকে রেখে দেয়, কয়েদ করে রেখে দেয়। একেবারে স্বাধীন স্বভাব, একদম শৃঙ্খল বৃদ্ধটি আমাদের সামনে পথ দেখিয়ে হাঁটছিলেন। এই অভিজ্ঞতাটা এই স্কুল থেকে আমার পাওয়া পরমতম মুহূর্ত, কখনো ভুলিনি। এরকম আরো অজস্র আছে, বললে তোর ইন্টারভিউ কভার হয়ে যাবে। সে হোক, কিন্তু মানে একদিন অফ ক্যামেরা এসে যে শুনবো সেই আবদারটা আমি অন ক্যামেরা জানিয়ে যাচ্ছি। অবশ্যই মানে তুমি কথা বললে তারপর আর মনে হয় না যে আবার কিছু জিজ্ঞেস করি, মানে শুনি। আচ্ছা, তোমাকে যেটা জিজ্ঞেস করব, যে যেসব শারদ সংখ্যা পড়বে বলে তুমি একসময় উদ্গ্রীব হয়ে থাকতে, সেই সব পত্রিকায় তুমি এখন লেখো, মানে
এটার অভিজ্ঞতা কেমন একটু যদি বলো। প্রথম যখন প্রেমে পড়েছিলাম ক্লাস 10-এ থাকতে, কাকে জিজ্ঞেস করবি না থাবড়াবো, এবার কার প্রেমে পড়েছিল বললে তো বউ পেটাবে আমাকে। তো যখন প্রথম প্রেমে পড়েছিলাম মনে হয়েছিল এরকম মাধুর্য পৃথিবীতে আর কিছু নেই। সেই আমির খান বলেছিল না, আকাশটা আর একটু নীল বলে মনে হয়, হাওয়ায় চলনে লেগে, এইগুলো। কিন্তু পরে বোঝা যায় যে ওকে, ইটস অ্যানাদার ফিলিং, জাস্ট বাট অ্যানাদার ফিলিং। তো বড় পত্রিকায় লিখে ফেলাটা অনেকটা ওরকম, যখন প্রথমবার শুকতারায় লেখা বেরোলো সে কি লাফালাফি, কাজে প্রথমবার যখন কিশোর ভারতীতে লেখা বেরোলো বা প্রথম যখন শুকতারাতে একটা উপন্যাস বেরোলো, তার যে উত্তেজনাটা সেটা পরে আর আসলে থাকে না, কারণ তখন অনেক বেশি করে যেটা ঘাড়ে চড়ে বসে সেটা হলো লেখাটা ঠিক আছে তো, ভালো লাগবে তো মানুষের। এখন বাচিক শিল্পী প্রচুর, এবং তারা ফেসবুকে ভিডিও করে আপলোড করছেন বিভিন্ন সোশ্যাল সাইটে, সোশ্যাল মিডিয়ায়। কিন্তু যদি একটু সূক্ষ্মভাবে দেখা যায় যে অজস্র খানাখন্দ বা উচ্চারণের কিছু হয়তো খামতি থেকে যাচ্ছে, কিন্তু সেগুলো ঢেকে যায় হয়তো ওই ভিডিওর অ্যাম্বিয়েন্স, আলো, সাজ পোশাক, এই সবের উপর ভিত্তি করে। অথচ যদি দেখা যায় যে সেই সমস্ত ভিডিওগুলোতে হয়তো 1000, 5000, 15000, 25000 করে ভিউ, তাহলে সেই যে ভুলগুলো, সেই যে খামতিগুলো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে গেল। তাহলে এইটা মনে হয় না তোমার যে এটা একটা ভুল, একটা কি ইম্প্যাক্ট পড়তে পারে, একটা কি প্রভাব পড়ছে তাতে? সাংঘাতিক। এবং এটা শুধুমাত্র বাচিক শিল্পীদের ক্ষেত্রে প্রযোজ্য না। ফেসবুকে বাংলা আসার পর আমরা জানতে পেরেছি যে আমরা ইন জেনারেল কি অসম্ভব খারাপ বাংলা লিখি, কি অসম্ভব ভুল বানান লিখি। এবং মুশকিলটা হলো যে সেটা যদি কেউ শুধরে দেন তাহলে যাকে শুধরে দেওয়া হয় তিনি রেগে যান। এই যে যাকেই বললাম, এর চন্দ্রবিন্দুটা যথেষ্ট স্পষ্ট, কারণ আমি জানি যে ওখানে চন্দ্রবিন্দু হয়। তুই একটু আগে কি একটা বললি যেন দায়িত্ব বেড়ে যাওয়া, বেড়ে যাওয়া বললে যে ডয় শূন্য রটা আলাদা করে শোনা গেল, কারণ তুই জানিস ওর বানানটা কি। আগে বানান জানলে তবে তো উচ্চারণ শুদ্ধ হবে রে বাবা, এ তো সোজা কথা। 30,000 ভিউ হওয়া একটা ভিডিও যখন ওই ভ্রান্তিগুলোকেও বহন করে, তখন না ওগুলো অনেকটা কি বলবো তোকে, চলন হয়ে যায়, ওটা ওটা চালু হয়ে যায়। ওই ভুলগুলো থাকতেই পারে, কি হয়েছে, ভিউ তো হচ্ছে। দ্যাটস নট গুড নীতি। টাইপো এই শব্দটা মানুষকে এত সুবিধে দিয়েছে। টাইপো, টাইপো ভুল, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ওরা টাইপিং মিস্টেক। হ্যাঁ, টাইপিং মিস্টেক হবে কেন? টাইপিং মিস্টেক। কবি এবং আবৃত্তিকারের মধ্যে একটা সূক্ষ্ম দ্বন্দ্ব দেখে অনেকে। আমি যদি ভেঙে বলি যে অনেকেই মনে করেন আবৃত্তি কোনো শিল্পই নয়, বেকার জিনিস। এই বিষয়ে তুমি কি বলবে? কি এটা জানি না আমি কেউ বলেছেন কিনা, বলে থাকলে ভুল বলেছেন, অন্যায় বলেছেন। ব্যাপারটা ওরকম নয়। কবিতা হলো নীরব জিনিস। কবিতা আর তার পাঠক, এদের মাঝখানে এমনকি কবিও ঢুকতে পারেন না, রাইট? আমি রূপসী বাংলা পড়ি বরাবর 9 থেকে, ওটা আমার বেদ বাইবেলের মতো, চিরকাল আমি রূপসী বাংলা পড়ি। এর মাঝখানে তুমি যদি ব্যাখ্যাকর্তা হয়ে ঢোকার চেষ্টা করো, আমি তোমাকে এক ধাক্কা মেরে কলেজ স্কোয়ারে ফেলে দেবো। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। আমি আর জীবনানন্দ, মাঝখানে কোনো শালা অ্যালাউড নয়, সরি, কেউ অ্যালাউড নয়। এটা এডিট করে দিও, রাগের মাথায় বেরিয়ে গেছে। তো কেউ অ্যালাউড নয়। আমি আর রূপসী বাংলা মুখোমুখি বসি, তখন মাঝখানে আমি কাগজ ঢুকে দিই। তা মানে দেখো বাবা, ফুল আর ফল এক নয়। তো এও সেরকম একই জিনিস, কিন্তু স্বাদে আলাদা। আবৃত্তিকার ওই কবিতার মধ্যে কবির যে অভিসন্ধি লুক্কায়িত আছে, গোপন আছে, যদি তিনি তেমন আবৃত্তিকার হন, তিনি সেটাকে জাগরুক করার ক্ষমতা রাখেন। বীরপুরুষ মনে করে দেখ, রবীন্দ্রনাথের গলায় বীরপুরুষ শোনাটা নিজেই একটা অভিজ্ঞতা। প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে গিয়েছে, তবে মনে হচ্ছে না যে মানে তোমাকে এত সহজে ছাড়ি। যাই হোক, দুটো অপশান দিই, তুমি তার মধ্যে থেকে একটা বলো। বল। প্রথমেই হচ্ছে কাকাবাবু না কর্নেল? কর্নেল অভিনয় করছি অনেকদিন ধরে, ফলে লোকটাকে বেশি চিনে গেছি। কাকাবাবুকে এখন আস্তে আস্তে চিনছি, কারণ আমি এর আগে পাঠক হিসেবে চিনেছিলাম, সেই চেনা দিয়ে অভিনয়টা হবে না। এখন আবার চিনতে চিনতে যাচ্ছি। কাকাবাবুটা আরেকটু সময় লাগবে। আপাতত কর্নেল। বেশ। সুমন না অঞ্জন? সুমন আমাদের বড় করেছে। ফেলুদা না
ব্যোমকেশ। ফিকশন নাকি নন ফিকশন? আমি তো দুটোই লিখি। আমি সত্যি কথা বললে আমি পড়তে ভালোবাসি নন ফিকশন, সেখান থেকে ম্যাটেরিয়াল নিয়ে তাকে নন ফিকশন গড়ে তোলাটা একটা অসম্ভব মজাদার ব্যাপার। মানে আমি একটা ওয়ার্ড তোমাকে দেব, সেটাকে তুমি একটা ওয়ার্ডেই অথবা একটা বাক্যের মধ্যে ডেসক্রাইব করবে। প্রথমেই হচ্ছে কবিতা, প্রেয়সী, রবীন্দ্রনাথ, পূজা, বইমেলা, প্রেম, প্রেম, জীবন, প্রশ্ন, প্রেম। গোল হয়ে ঘুরে যাচ্ছে প্রেম, আবার গোল হয়ে ঘুরে আসবে কবিতা। আচ্ছা, পাঠক, ভালোবাসা, শ্রদ্ধা। লাস্ট রাজা ভট্টাচার্য। একে কে এনেছে? জটিল, অতি জটিল, এবং সেই জটিলতাকে আমি খুব এনজয় করি। বেশ, আজকের আড্ডার লাস্ট প্রশ্ন, এই প্রশ্নটা সমস্ত ইন্টারভিউতেই রাখা হয়, কাজেই কমন, যে ভূতের রাজা যদি তোমাকে 3টে বর চাইতে বলে কি কি চাইবে? হ্যাঁ, আমি প্রচন্ড বেড়াতে ভালোবাসি, অ্যাবনর্মাল বেড়াতে ভালোবাসি। প্রতি 3 মাস অন্তর বউয়ের কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করি এবং তার ধমক খাই, এই ফিরলে না তুমি ইত্যাদি বলে, আমিও গুটিয়ে যাই কেমন। বাস্তবেই হয়তো 2 মাস আগে ফিরেছি, আমি আবার রেডি, কোথাটা গেলে ইত্যাদি। প্রচন্ড বেড়াতে যেতে ভালোবাসি, কাজে তালি মারার চান্স পেলে আমি প্রথম ওটাই নিতাম সত্যি সত্যি। 2 নম্বর, হ্যাঁ আমি ভীষণ খেতে ভালোবাসি, কম খাই কিন্তু সব রকমের খাওয়া, আমার কোনো ভেদাভেদ নেই, খাদ্য ভেদ নাই সুকুমার রায়ের ভাষায়। তৃতীয়টা বোধ হয় আমি চাইতাম আমি যেন খুব কি বলবো, ইন আ ম্যাজেস্টিক ওয়ে আই কুড ডাই, মৃত্যুটা যেন শোভন হয়। আজকালকার দিনে মানুষ মৃত্যু নিয়ে বড্ড বাড়াবাড়ি করে। রবীন্দ্রনাথের ভাষায় বলতে হবে খুঁটির কি বলে চৌকির হাতা ধরে যমদূতের সঙ্গে লড়াই করে আর কি। আমি না ওগুলো চাই, আমি চাই একটু শোভনভাবে, আমি খুব শোভনভাবে বেঁচেছি, আমি শোভনভাবে চলে যেতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আজকে এরকম একটা দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য, এতটা ব্যস্ততা থেকেও থ্যাংক ইউ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। মাই প্লেজার। আজকে এই ইন্টারভিউর পর্বটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভীষণ মনে থাকবে, স্পেশাল হয়ে থাকবে বাকিগুলোর মতোই। আমাদের এই আড্ডা যাই বলো সেখান থেকে তোমার জন্য এই উপহার। আমার আর কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই, ও গানওয়ালা আরেকটা গান গাও, আমার আর কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই। ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে, চলে গেছে গান শুনিয়ে। এই পাল্টানো সময়ে সে ফিরবে কি ফিরবে না জানা নেই। গানওয়ালা আরেকটা গান গাও, আমার আর কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই।